গত 15 বছরে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, মানে 1 ট্রিলিয়ন টাকা। মানে আওয়ামী লীগের এই লুটপাট যদি তাহলে আমরা বুঝতে চাই, তাহলে কি 2009 থেকে শুরু করতে হবে না 96 থেকে? এটা 96 থেকে শুরু। আজ পর্যন্ত কারো শাস্তি নিশ্চিত করা যায়নি। 2010-এরটাও কিন্তু একই রকম। 80 কোটি টাকা মুনাফার জন্য 20 লাখ টাকা জরিমানা। ইব্রাহিম খালেদ তদন্ত প্রতিবেদনে বলা আছে যে সালমান এফ রহমান থেকে সতর্ক থাকতে বলছে নিয়ন্ত্রক সংস্থাকে। ঢাকা স্ট্রিট জার্নালের নিয়মিত আয়োজন সম্পাদকীয় সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফ খিয়াম। আমাদের সাথে আছেন আমাদের প্রধান সম্পাদক আলতাফ মাসুদ। অনেক ধন্যবাদ খিয়াম, শুভেচ্ছা সবাইকে। আলতাফ ভাই, কথা না বাড়িয়ে আমরা আসলে আলোচনায় ঢুকে যেতে চাই। গত 11 মে বাংলাদেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসর যে সংবাদটি পরিবেশন করেছে, আমি তার কিয়দাংশ একটু পড়ে শোনাতে চাই। সেদিনের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, শেয়ার বাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। আমাদের অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। তিনি উল্লেখ করেছেন, এই শেয়ার বাজার লুটপাটের সাথে যারা জড়িত তাদেরকে যদি বিচারের আওতায় আনা না যায়, তবে শেয়ার বাজারের উপরে মানুষের আস্থা ফিরবে না। আমি তার এই কথার সূত্র ধরেই আজকে আলোচনা শুরু করতে চাই। আপনি যদি একটু বলতেন যে আসলে এই যে তিনি বললেন শেয়ার বাজারকে লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, আপনার জায়গা থেকে আপনি কিছু ব্যাখ্যা করেন। খিয়াম, শুরুতে যেটা দেখতে হবে আমাদেরকে যে বাংলাদেশের মানুষ আসলে শেয়ার বাজার সম্পর্কে কবে থেকে জানে। এটা হলো 96 সালের এক কেলেঙ্কারি দিয়ে মানে পরিচিতি পায় বাংলাদেশের শেয়ার বাজার। এরপর থেকে গত 30 বছর, প্রায় 30 বছর ধরে মানে শেয়ার বাজারে লুটপাট, মানে কারসাজি এগুলো চলছে ধারাবাহিকভাবে। দুঃখজনকভাবে যেটা সত্যি হলো দুঃখজনক যে 30 বছরে আওয়ামী লীগ আমলেই 30 বছর 20 বছর যে আওয়ামী লীগ শাসন করেছে দেশ, সেই আমলেই কিন্তু লুটপাটটা হয়েছে আর কি। আওয়ামী লীগের এই লুটপাট যদি তাহলে আমরা বুঝতে চাই, তাহলে কি 2009 থেকে শুরু করতে হবে না 96 থেকে? এটা 96 থেকে শুরু। আচ্ছা, একটু যদি বলতেন। এটা 96 সালে যে প্রথম যে কেলেঙ্কারি যেটা হয়, তখন তো আসলে এর নেপথ্য কারিগর যে প্রধান যিনি ছিলেন সালমান এফ রহমান, এবং ওনার সাথে আরো অনেকেই ছিলেন। এর বাইরে বিএনপিরও 2-1 হয়তো ছিলেন, তো ওরকম না, কিছু ব্যবসায়ী ছিলেন আর কি। 96 সালের ওই ঘটনায় তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বেশ কিছু মামলা হয়েছিল আর কি। সেটা ধরেন আজকে প্রায় 97 থেকে মামলা হয় 2000 সাল পর্যন্ত, 99 সাল পর্যন্ত। কিন্তু সেই মামলাগুলোর কিন্তু কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। মামলা হয়েছে, মামলায় ওরা হাজিরা দিয়েছে, মাঝে মাঝে মামলার কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু সেগুলো বিচার হয়নি। এরপরে 2010-এ কিন্তু আরো বড় আকারে ধসটি হয়েছে, আরো বড় আকারে কারসাজি হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, কিন্তু সেটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি কিছু সুপারিশ করছে যে নিয়ন্ত্রক সংস্থার যে এসএসসি, যে বিএসসিসি, তাদেরকে অধিকতর তদন্ত করতে বলছে আর কি। তো ওই সময় যেটা হয়েছে আর কি, যে অধিকতর তদন্ত যখন করবে সেই সময় এসএসসি কমিশনাররা চেঞ্জ হয়ে গেছে, চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, নতুন চেয়ারম্যান কমিশনার আসছেন, ওনারা অধিকতর তদন্ত করছেন কিছু বিষয়। তো অনেকগুলো অধিকতর তদন্ত করার পরে 2 জনের বিরুদ্ধে 2টা মামলা হয়েছিল আর কি। এই মোট 2টা ধসের ঘটনায় 17টা মামলা হয়। কিন্তু 17টা মামলায় যেটা হয়েছে যে আজ পর্যন্ত কারো শাস্তি নিশ্চিত করা যায়নি। আচ্ছা, এখানে আমি হচ্ছে 2009-10 পরের ঘটনায় আমি আসবো, কিন্তু তার আগে হচ্ছে মানে এটা আমার মানে জানার আগ্রহের যে জায়গাটা, যে 2000 মানে প্রথম যে ধসটা হলো এটা 96-তে, এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার শুরুর দিকে, একদম শুরুর দিকে। এটা সিমিলারলি খুব ইন্টারেস্টিং যে 2010-এরটাও কিন্তু একই রকম, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার 1 বছরের মধ্যে এই ঘটনা ঘটে। আচ্ছা, কিন্তু এই যে মধ্যবর্তী যে সময়টা বিএনপি জামাত সরকারের আমল, বা হচ্ছে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন নেতৃত্বাধীন যে 111 সরকার, তাদের আমলে সে সময়ে শেয়ার বাজারের আসলে কি পরিস্থিতি ছিল? শেয়ার বাজার খুবই নর্মাল, মানে এখানে শেয়ার বাজারে খুব বেশি ডেভেলপমেন্টও হয় নাই, আবার ওরকম কোনো কেলেঙ্কারির কথাও আমরা ভেবে জানি না। আচ্ছা, 2-1টা ঘটনা বাদে মানে। আর 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আমরা এটা দেখছি। এবং সেটা হলো যে ওই সময়ে যে মির্জা আজিজ স্যার ছিলেন, উনি ছিলেন, তো উনি হলো যে সরকারি অনেক কোম্পানি, বেশ কিছু কোম্পানি ওখানে লিস্টেড করেছে। আচ্ছা, মানে মার্কেটের ডেপ বাড়ানোর চেষ্টা ওনার আমল থেকে, ওনারা ওইখান থেকে দেখতে পেয়েছি আমরা আর কি। এবং গ্রামীণ ফোন যে 2009-তে লিস্টেড হইলো, সেইটার পেছনেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারি ওরাই কাজ করেছে, ওরা সবকিছু করে গেছে। আর আওয়ামী লীগের শুরুতে 2009-এ গ্রামীণ ফোন লিস্টেড হয়েছে, এটা একটা বড় ঘটনা ছিল তখন। সেটা একটা বড় ঘটনা। এখন যেটা আমরা দেখতে পেলাম 2024-এর অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরপরই
সরকার একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করলো, এবং সেই কমিটি হচ্ছে, যদি আমি ভুল না করি, গত ডিসেম্বরের শুরুতে একটা একটা শ্বেতপত্র সাবমিট করলো। সেখানেও শেয়ার বাজারের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছিল যে গত 15 বছরে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, মানে 1 ট্রিলিয়ন টাকা। এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব কি বলেছিলেন, এটাও আমরা একটু দেখে নিতে পারি। আমাদের, আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই যে এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে গত দুটি বড় ধরনের কারসাজির পর 17টি মামলা হয়েছে, কিন্তু আসলে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, তাই কি? মামলাগুলো নিষ্পত্তিই হয়নি আসলে। মামলাগুলো নিষ্পত্তি হয়নি। যেমন এর মধ্যে আমি একটু যোগ করি আর কি, 2015 সালে কিন্তু হাইকোর্ট থেকেই সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান, তাদের মামলা কিন্তু বাতিল করে দিয়েছিল। আচ্ছা, যদিও পরবর্তীতে এসএসসি হয়তো আপিল করেছে, কিন্তু মামলার কার্যক্রম বন্ধ। আবার এর মধ্যে মামলা নিষ্পত্তির জন্য স্পেশাল একটা ট্রাইব্যুনাল গঠন করছিল এসএসসি। সেখানেও দেখা গেছে যে রকিবুর রহমান সহ আরো কয়েকজনের বিরুদ্ধে যে মামলা ছিল, রহমান, সাইদ এস চৌধুরী আর কি, এদের সহ মানে বেশ প্রায় 8 থেকে 9 জন যতসময় মনে পড়ে আর কি, তাদের মামলাও কিন্তু তারা ওই করতে খালাস পেয়েছিল আর কি। এগুলোর বিরুদ্ধেও এসএসসি মানে আপিল করছিল পরবর্তীতে। তো আমরা যেটা দেখি যে পরবর্তীতে প্রায় সবগুলো মামলাই হাইকোর্টের নির্দেশে বিচার বন্ধ আছে, মামলার কার্যক্রম বন্ধ আছে। এবং এই সরকার আসেও যে সেই মামলাগুলো যে আবার পুনরুজ্জীবিত করছে, সেরকম কোনো খবর কিন্তু আমরা এখনো পাইনি। এমনিতে হচ্ছে এই সরকার আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে যেটাকে আমরা বলতে পারি রেগুলেটরি জরিমানা, এটা যেসব খাতে হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সম্ভবত হয়েছে পুঁজিবাজার খাতে। এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা তারা এই সরকার আসার পর যে পরিমাণ জরিমানা করেছে, আপনি জানেন, অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে। এবং আমরা এমন কিছু শাস্তিমূলক ঘটনাও দেখলাম যে নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের মতো লোকজন, তাদেরকে পুঁজিবাজারে নিষিদ্ধ করা হয়েছে। এই যে এখন যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে বা নেওয়া যাচ্ছে, এই ব্যবস্থাগুলো কি আসলে আওয়ামী লীগ সরকারের যদি সদিচ্ছা থাকতো তবে কি আগেই নেওয়া যেত বলে আপনার মনে হয়? বা সেটা নেওয়া যেত। আমরা বহুবার আমাদের এখানে কি ঘটছে, কেউ যদি ধরেন, আমরা একটা উদাহরণ দিতে পারি যে 2010-এ একটা শেয়ার নিয়ে গ্যাম্বলিং হয়েছে আফতাব অটো নামের। সেই শেয়ারে গ্যাম্বলিং এ ধরেন একটা গ্রুপ প্রায় 80 কোটি টাকার মতো জরিমানা করেছে। তো এখানে এই গ্রুপের মধ্যে যে প্রধান যে কারিগর যিনি ছিলেন, তো ওনাকে জরিমানা করা হয়েছে মাত্র 20 লাখ টাকা। আচ্ছা, তো এত কম জরিমানা কিন্তু কারসাজিকে উৎসাহিত করে। ওখানে কারসাজি করা হয়েছিল, অ্যামাউন্টটা কেমন ছিল? কারসাজির মুনাফা প্রায় 80 কোটি টাকা ছিল। আচ্ছা, 80 কোটি টাকার মুনাফার জায়গায় 20 লাখ টাকা জরিমানা করা। আচ্ছা আচ্ছা, মানে এটা আমরা বহুবার এসএসসি কে বলছি যে দেখেন, সারা ওয়ার্ল্ডে যে প্র্যাকটিসটা আছে যে কারসাজির যে মুনাফা, সেই মুনাফার মিনিমাম যতটুকু মুনাফা মিনিমাম ততটুকু জরিমানা করতে হবে। অন্যান্য দেশ কিন্তু আরো বেশি করে আর কি। আমরা সেটা বলেছিলাম বহুবার, কিন্তু এসএসসি কখনোই এটা আসলে ওইভাবে করেনি আর কি। তো এই নতুন কমিশন আসার পরে যেটা করেছে যে তাদের সবচেয়ে পজিটিভ একটা জায়গা হলো যে তারা এই কারসাজির যে মুনাফা যেটা করে হয়েছে, সেটা তারা পুরোটা জরিমানা করছে। যদিও এই জরিমানা অথবা এই তদন্ত প্রতিবেদন এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও তারা মানে একটা জিনিস দেখাইতে পারছে যে কারসাজি করে আসলে যে প্রফিটটা তুমি করবা সেটা তোমরা আসলে রাখতে পারবো না, এটা জরিমানা করে। কিন্তু আমি এখানে একটু জানতে চাই আলতাফ ভাই, যেটা হচ্ছে জরিমানা আদায়ের প্রক্রিয়াটা আসলে কি? এটা জরিমানা আদায়ের প্রক্রিয়াটা হলো যে নর্মালি যে এসএসসি জরিমানা করার পরে তারা হয়তো জরিমানা দিয়ে যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে পরবর্তী স্টেপ যে তারা রিভিউর আবেদন করে জরিমানা কমাইতে বলে, অথবা তারা বলে যে আমি যে জরিমানা করা হয়েছে আমরা এটার সাথে একমত না, আমরা আপিল করব। আপিল করলে আবার হিয়ারিং হবে, হিয়ারিং হয়ে তখন হয়তো আবার জরিমানা বহাল রাখতে পারে অথবা কমাইতে পারে, যাই করে আর কি। জরিমানা নর্মালি দেওয়ার কথা। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি যে গত 1 বছর ধরে এরকম প্রায় 1000 কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে, কিন্তু কোনো জরিমানার টাকা কিন্তু আদায় হয়নি, কেউ জরিমানার টাকা জমা দেয়নি এসএসসি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে এসএসসি যদি জরিমানা না পায়, জরিমানা টাকা না পায়, তখন সে কি করে যে কোর্টে যায়, সার্টিফিকেট মামলা করে।
তা আমরা যেটা দেখেছি যে মানে এর আগেও বহু জরিমানা হয়েছে, নামমাত্র যে জরিমানা হয়েছে সেগুলো এসএসসি পায় নাই, মামলা করে বা সেই মামলা বছর পর বছর ঝুলে থাকে। মানে জরিমানা আদায়টা অনিশ্চিত আমাদের। মানে এমন কোনো কি নজির রয়েছে যে জরিমানা আদায় হয়েছে? হ্যাঁ, হয়েছে, এরকম অনেক ঘটনা আছে যে জরিমানা প্রতিষ্ঠানকে, মানে আমার যতদূর মনে পড়ে যে এবি ব্যাংকের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল, প্রায় এটা মনে হয় 10 কোটি টাকার মতো। ওটা ওই সময় সবচেয়ে বেশি, ওরা জরিমানার টাকাটা পরিশোধ করে দিয়েছিল। অনেকেই পরিশোধ করে আর কি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে জরিমানার অর্থ আদায় হয় না, এসএসসিকে মামলায় যাইতে হয়। যেটা আসলে মানে বাংলাদেশের মামলাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক মানে বিচার, এটা মামলা শেষ হইতে দীর্ঘ সময় নেয় আর কি। ভাই এখানে আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি একটু অন্য একটা বিষয়টা জানতে চাই। সেটা হচ্ছে যে আমি এটা বুঝলাম যে হচ্ছে যে আপনার শাস্তিটা না হয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে তারা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা যাতে নিতে না পারে নিয়ন্ত্রক সংস্থা, সেই বিষয়টা তারা নিশ্চিত করেছে, মানে যারা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন গেমরার ছিলেন, মানে সালমান এফ রহমান বা আরো যারা যারা। কিন্তু মানে এক্ষেত্রে কি মানে পলিটিক্যাল ম্যানিপুলেশন কি বাজারকে ম্যানিপুলেট করতে কোনোভাবে সাহায্য করে? মানে তাদের এই যে রাজনৈতিক ভাবে তারা একটা প্রভাবশালী ব্যক্তি, এই প্রভাবটা কি কোনোভাবে মানে বাজার ম্যানিপুলেশনে তারা কাজে লাগাতে পারে বা এরকম? হ্যাঁ, কিভাবে? সেটা আমি সালমান এফ রহমানের উদাহরণ দিই। যেমন 2010-এ যখন সালমান এফ রহমান মানে তদন্ত প্রতিবেদন সালমান এফ রহমান নাম আসে এবং ইব্রাহিম খালেদ তদন্ত প্রতিবেদনে বলা আছে যে সালমান এফ রহমান থেকে সতর্ক থাকতে বলছে নিয়ন্ত্রক সংস্থাদেরকে। তো পরবর্তী 8 বছর 10 বছর সালমান এফ রহমান আসলে ওই জায়গাতে আসে নাই ক্যাপিটাল মার্কেটে। করোনার সময় উনি আবার তৃতীয়বারের মতো মার্কেটে ইন করে। মার্কেটে ইন করে, তো ওই সময় যে ওনার শেয়ার নিয়ে কারসাজি শুরু হয়েছে বিক্সিমকো লিমিটেড, সেখানে কিন্তু মানে নিয়ন্ত্রক সংস্থারই অনেক, মানে নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ ব্যক্তি কিন্তু সহায়তা করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এমনটা দেখেছি আর কি। এবং শুধু নিয়ন্ত্রক সংস্থা, সালমান এফ রহমানের শেয়ার কারসাজি হচ্ছে, শেয়ারের দাম বাড়তেছে, কোম্পানির প্রাইস, কোম্পানির আর্নিংস হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এবং এখানে কারসাজি হচ্ছে পুরো বাজারই কিন্তু জানে। তারপরেও কিন্তু মানুষজন এখানে হুমড়ি খেয়ে পড়েছে, মানে কেউ কেউ প্রফিট নিয়েছে, কেউ কেউ আটকে গেছে। এবং এখানে যেটা হয়েছে যে তার যে একটা শেয়ার নিয়ে কারসাজি করছে, এটার সাথে তার আরো অনেক লিঙ্ক ছিল। যেমন সে এই শেয়ারের উপরে ডিপেন্ড করে সে সুকুক বন্ড ইস্যু করেছে, সুকুক বন্ডের মাধ্যমে সে 3,000 কোটি টাকা নিয়েছে। তারপরে শ্রীপুর, এই ঘটনায় তো বোধহয় এই সুকুক বন্ডের ঘটনাতেই তো তার বিরুদ্ধে বোধহয় একটা বড় ধরনের ব্যবস্থা নিল। হ্যাঁ, ওই অনিয়মের ঘটনায় একটা বড় ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে একটা খুব ইন্টারেস্টিং, যে সুকুক বন্ড ইস্যু তার নামে হবে, এটা আমরা জানলাম আর কি। তো ইআরএফ এর নামে একটা প্রতিষ্ঠান আছে সাংবাদিকদের, তো সেখানে একটা মিড দ্য প্রেসের প্রোগ্রামে এসএসসি চেয়ারম্যান আসছেন শিবলুর ওয়েদ সাহেব। তো উনি এরকম সুকুক বন্ড নিয়ে এরকম বলতেছে। তো আমি একটা কোশ্চেন করছিলাম যে আসলে এই ধরনের বন্ড ইস্যুর ক্ষেত্রে যে যারা ওই বন্ড ইস্যু করবে তাদের ঋণ পরিশোধের কোনো অতীত ইতিহাস আসলে এসএসসি পর্যালোচনা করবে কিনা, আচ্ছা বিবেচনায় নিবে কিনা। নর্মালি এটা নেওয়া উচিত আর কি। তো উনি যেটা বললেন যে না, ওরা তো মানে এখানে একটু বলে রাখি যে এই সালমান এফ রহমানের এই ধরনের কারসাজির যে মানুষজন টাকা পয়সা নিয়ে আটকে রাখার যে বিষয়টা, এটা আসলে অনেক পুরনো ম্যাটার। 90-এর দশকে ওরা অনেকগুলি ডিবেঞ্চার ছাড়ছিল তখন ওই সময়। যতদূর মনে পড়ে 5 থেকে 6টা ডিবেঞ্চার ছাড়ছিল, সেই ডিবেঞ্চারের টাকা কিন্তু সে পরিশোধ করেনি। 90 দশকে বলতে কত, এই 91 92 থেকে শুরু করে 93 94 95 এরকম বিভিন্ন সময়ে সে বন্ড ইস্যু করে টাকা নিয়েছিল। ডিবেঞ্চার ইস্যু, সে সময় ডিবেঞ্চার ছিল। তো সেই ডিবেঞ্চারগুলোর টাকা কিন্তু মানে সে দেয়নি। আদালতে মামলা হয়েছে, আদালত নির্দেশনা দিচ্ছে যে এত তারিখের মধ্যে ডিবেঞ্চারের টাকা পরিশোধ করতে হবে, কিন্তু কোনো কিছুতেই টাকা সে পরিশোধ করেনি। কিন্তু যখন সেই 3,000 কোটি টাকা উত্তোলন করবে বন্ডের মাধ্যমে, তখন তো তাকে তো মানে বাই ডিফল্ট আগে পুরনো দেনা পরিশোধ করতে হবে। তখন উনি সুকুক বন্ডের অনুমোদন পাওয়ার আগে উনি ডিবেঞ্চারগুলোর টাকা পরিশোধ করবেন। ওকে আলতাফ ভাই, আজকের আলোচনা আমরা আর খুব বেশি বড় করব না। আমি জাস্ট আজকে শেষ একটা প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে যে এই যে আপনি যে কারসাজিগুলোর ঘটনার কথা বললেন বা যেসব অনিয়ম দুর্নীতির ব্যাপারে এখনকার সরকার আসার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই সব ঘটনায় আসলে যেসব সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা কখনো, বা হচ্ছে এই বিনিয়োগকারীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? মানে মূলত সাধারণ ইনভেস্টররাই ক্ষতিগ্রস্ত হয় নরমাল। আচ্ছা, আর হয়তো কিছু ইনস্টিটিউট হয়, যেমন ব্যাংক অনেক ওদের পোর্টফোলিও অনেক মানে লস হয়েছে ওদের পোর্টফোলিও। কিন্তু নর্মালি সাধারণ ইনভেস্টরদের টাকাই আসলে কারসাজিকারকরা হাতিয়ে নেয় বিভিন্ন সময়, কিন্তু তাদেরকে ওইভাবে ক্ষতিপূরণ আসলে দেওয়ার সুযোগ নাই, দেয়ও নেই আর কি।
একটা অপশন, একটা ওয়েতে তারা দিতে চেয়েছিল যে আইপিওতে, নতুন যে কোম্পানি আসবে সেগুলোর আইপিওতে সবাই সব বিনিয়োগকারী পাবে, কিন্তু সেটা আসলে লামসাম, ওটা আসলে তার যে ক্ষতি সেই ক্ষতির তুলনায় কিছুই না আর কি। আর গভর্নমেন্ট আওয়ামী লীগের শেষ সময়ে 2010-এর পরে পরবর্তীতে একটা ফান্ড দেওয়া হয়েছিল হইলো বাংলাদেশ ব্যাংক থেকে 900 কোটি টাকার ফান্ডের নাম ধরেন দেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য একটা ফান্ড গঠন করা হয়েছে, কিন্তু এই ফান্ডের সুবিধাগুলো কিন্তু সাধারণ ইনভেস্টররা পায়নি। ওকে, এটা মূলত ব্রোকারেজ হাউসগুলো লোন হিসেবে নিয়েছে, একটু কম সুদের ব্রোকারেজ হাউসগুলো বিভিন্ন ইনভেস্টরের নামেই নিয়েছে আর কি। তারা হয়তো তালিকা করেছে যে আমার এখানে 200 জন ক্ষতিগ্রস্ত ইনভেস্টর আছে, তাদের এই লোনটা মানে আমরা ইউজ করছি। আপনি একটা জিনিস বলছিলেন যে সবাই জানতো সালমান এফ রহমান কারসাজি করছে, তখনও হচ্ছে আসলে সাধারণ বিনিয়োগকারীরা আবার ওটা কিনতে চাচ্ছে বা ওই শেয়ারগুলো নিয়ে লেনদেন করছে। এখানে কি যখন কারসাজি হয় তখন সাধারণ বিনিয়োগকারীদেরও এক ধরনের লাভ করার সুযোগ থাকে এমন কিছু? হ্যাঁ, এখানে আসলে আপনাকে মানে লোভটা সংগ্রহণ করতে হবে। আচ্ছা, যে আপনি যদি মনে করেন যে আপনি একসাথে ধরেন 100 টাকা বিনিয়োগ করেছেন, আপনি একসাথে 200 টাকা মানে 100% প্রফিট করবেন, তাহলে আপনাকে কিছুটা রিস্ক নিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি জানেন যে এই শেয়ারটা কারসাজি হচ্ছে, কিন্তু আপনি এখানে ঢুকে যদি আপনার 10-20% 30% প্রফিটই আপনি শূন্যের মধ্যে এক্সিট করে যাবেন, তাহলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু এখানে তো মানুষজনের লোভ সংগ্রহ যারা করতে পারে তারা আসলে এখানে কি আবার এমন কোনো পার্টি আছে যারা হচ্ছে মানুষের লোভটাকে উস্কে দেয়? হ্যাঁ, মানে এই ধরনের কারসাজি যখন হয় তখন প্রাইসের ক্ষেত্রে মানে এক ধরনের গুজব ছড়া দেওয়া হয় যে এই শেয়ারটা 100 টাকা আছে, এই শেয়ারটা 500 টাকা চলে যাবে। ওকে, মানুষজন তো মনে করে যে অনেক 150 টাকায় গেছে, সে মনে করে না এই শেয়ার তো আরো অনেক দূর যাবে থাকি, কিন্তু তারা বলছে 500 টাকা, দেখা গেল যে 200 টাকার লেভেলে আসলেই তারা দেখা গেল শেয়ার ছেড়ে সাধারণ মানুষের হাতে বসাই দিয়ে তারা এক্সিট নেয়। অনেক ধন্যবাদ আতার ভাই। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা আলোচনা করব বর্তমান সরকার যেসব সংস্কারমূলক কর্মকাণ্ড এখন পরিচালনা করছে বা হাতে নিয়েছে সেই বিষয়গুলো নিয়ে। ততক্ষণ দর্শক আপনারা সবাই ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।